হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে যখন আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে ছেড়ে অনেক দূরে চলে আসছি। রিসেন্টলি আমি ইউরোপে মুভ করেছি। তো সব কিছু নিয়ে আজকের ব্লগটা থাকবে, আশা করি সঙ্গেও থাকবেন আপনারা। তো অনেকেই জিজ্ঞেস করে, আপু আপনি কেন ব্লগ দেন না, কি হয়েছে আপনার? তো আসলে কি, নতুন দেশে আসার পরে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়, সেগুলো ফেস করতে করতে ব্লগ কি দিব আর মাথায় ছিল না। তো যাই হোক, প্রথম থেকেই শুরু করি। যেদিন আমার ফ্লাইট ছিল, সবাই অবভিয়াসলি আসে আমাকে সেভ করতে, ফ্যামিলি মেম্বার্সরা। এই সময়টাতে আসলে এত ইমোশনাল ছিলাম, যখন সবাইকে বিদায় দিয়ে ফ্লাইটে উঠি আমার বাচ্চাটাকে নিয়ে। অনেক খারাপ লাগছিল, আবার একই সাথে মনের ভেতরে একটা ভয় কাজ করতেছিল যে আসলে এত বড় একটা চ্যালেঞ্জ নিলাম, একা একা যাচ্ছি, আবার যে দেশে যাচ্ছি সেখানে আমার পরিচিত কোনো মানুষজন কেউই নাই, একা একা সব কিছু করতে হবে। তো এই ধরনের বিভিন্ন রকম কিছু মনের ভিতরে আসতেছিল। আবার একই সাথে একটা অন্যরকম ভালো লাগাও কাজ করতেছিল যে এত বছরের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। অনেক বছরের স্বপ্ন যে ইউরোপে যাব, মাস্টার্স কমপ্লিট করব, পড়াশোনা করব। এদিকে বয়সও হয়ে যাচ্ছে, কবেই বা আমার মাস্টার্স কমপ্লিট হবে। তো এরকম বিভিন্ন কিছু ভাবতে ভাবতে ফাইনালি আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দেয়, কিভাবে কিভাবে যেন সব কিছু হয়ে যায় আল্লাহর অশেষ কৃপায়। দেন হচ্ছে আমি আমার একটা বাচ্চা নিয়ে, আর সঙ্গে জাস্ট 3টা লাগেজ ছিল, এই নিয়ে আমি আমার হচ্ছে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। বাংলাদেশ থেকে আমরা হচ্ছে কাতারের ফ্লাইটে আসছিলাম। তো কাতারে হামাদ এয়ারপোর্টে ছিল আমাদের 3 ঘন্টার মতো একটা ট্রানজিট ব্রেক। তো ওই সময়টাতে আর কি টুকটাক একটু ভিডিওগুলো করছি। আর আমার ছেলে মানে এয়ারপোর্টের ভিতরে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ডের মতো ছিল, তো ওইখানে ও আবার কিছুক্ষণ খেলাধুলাও করলো। তো তারপরে যেহেতু আমাদের পরে আরেকটা ফ্লাইট আছে, ইউরোপের কানেক্টিং ফ্লাইট। তো অনেক বেশি কনসার্ন ছিলাম যাতে কোনো নাভাবে আর কি ঘোরাফেরা করতে গিয়ে ফ্লাইট মিস না হয়ে যায়। তো যেহেতু একা একা যাচ্ছি, অনেক দিক থেকে আসলে খুব মানে টেনশনে ছিলাম। এরকম এত বড় একটা ফ্লাইট একা কখনোই করি নাই। তো সেই কারণে মনের ভিতরে স্বাভাবিকভাবে একটা ভীষণ রকম ভয় কাজ করতেছিল। তো তারপরে আমরা হচ্ছে ফুড পার্সেল নিয়ে নিলাম, যেহেতু আমাদের টাইমের একটা ব্যাপার ছিল যে নেক্সট ফ্লাইটের জন্য আবার আমাদের নেক্সট গেটে যেতে হবে। আর যেহেতু এয়ারপোর্টটা অনেক বড়, অনেক কিছু খুঁজে খুঁজে বের করতে হয়। তো যাই হোক, দেন ফাইনালি আমরা সেই গেটে গেলাম, অ্যান্ড দেন আমাদেরকে ওখান থেকে একটা ট্রেনে করে আমাদের নেক্সট ফ্লাইটের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। Ama yemedim. Yemedim. তখন প্রায় রাত্রি 2টার মতো বাজে। তো আমাদেরকে নেক্সট ফ্লাইটে হচ্ছে উঠানো হলো। আর এইটা ছিল আমার অস্ট্রিয়ার ফ্লাইট। আমার তখন যে কি পরিমাণ শান্তি লাগতেছিল, এই সময়ের ফিলিংসটা আসলে আমি ভাষায় কোনোভাবেই প্রকাশ করতে পারবো না। তখন যে আমি এত পরিমাণ এক্সাইটেড ছিলাম যে ফাইনালি আমি আমার অস্ট্রিয়ার ফ্লাইটে উঠছি, ভিয়েনা যাচ্ছি আমি আমার মাস্টার্স প্রোগ্রামে। অনেক এক্সাইটেড ছিলাম। তো হঠাৎ করে চোখে পড়লো যে ফ্লাইট থেকে আসলে পুরা কাতার সিটিটা দেখতে এতটা সুন্দর লাগতেছিল। তো আমি টুক করে একটু ভিডিও করলাম, এত লাইটিং, এত সুন্দর লাগতেছিল পুরা কাতার সিটি। তো ফ্লাইটের তখন অলরেডি লাইট অফ হয়ে যায়, প্যাসেঞ্জার্সরা ঘুমায় যায়, আর আমার তো চোখে কোনো ঘুম নাই। বসে বসে জাস্ট ভাবতেছিলাম যে অবশেষে আমার জীবনের সেই দিনটা চলে আসলো, ইউরোপে আসার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। অবশেষে একদম পাক্কা 16.5 ঘন্টা জার্নি করে অস্ট্রিয়ার ভিয়েনা এয়ারপোর্টে এসে পৌঁছালাম। তো আসার পরে দেখি যে এয়ারপোর্টে কোনো মানুষজন নাই, জাস্ট আমি আর আমার বাচ্চা। আর বেল্টে জাস্ট খালি আমাদের লাগেজগুলাই দেখি ঘোরাফেরা করতেছে। তো এরকম দেখে তো আমাদের আসলে অভ্যাস নাই, যেখানেই যাই অনেক মানুষজন দেখি। তো এত ফাঁকা এয়ারপোর্ট দেখে আমি পুরাই আর কি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। তো যাই হোক, তারপরেই তো আমার স্ট্রাগল। এক একটা লাগেজের ওজন ছিল 25-26 কেজির মতো। তো কোনো মতে সেগুলো আর কি উঠালাম, এটাও একটা লাইফে নতুন এক্সপিরিয়েন্স। দেন এই তো
আমার 1 ঘন্টা আগেই ফ্লাইট চলে আসে। তো এদিকে আমি ট্যাক্সি কল করে রেখেছিলাম, তো ট্যাক্সি আমার আসবে আরও 1 ঘন্টা পরে। যেহেতু ফার্স্ট টাইম আসছি, কোনো কিছুই চিনি না, সিটিতে কোথায় যাব, সো এই জন্য আগে থেকে ট্যাক্সি বুক করে রাখছিলাম। তো এই তো টার্মিনাল 3-তে নামছি অস্ট্রিয়ার ভিয়েনা এয়ারপোর্টে। তো ছোটোখাটো একটা এয়ারপোর্ট, গুছানো গাছানো ছিমছাম। তো এই সময়টাতে একটু ক্লিপস নিলাম, আর ড্রাইভারও এখনও এসে পৌঁছায় নাই। কেমন ঠান্ডা ওরা? এই তো তারপরে ট্যাক্সি করে আমরা হচ্ছে ভিয়েনা এয়ারপোর্ট থেকে ভিয়েনা সিটিতে যাচ্ছি, যেখানে আমার বাসা নিয়েছি। তো খুব একটা ডিস্টেন্স না, মাত্র আধা ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়। আর এখানে নামার পরে এত ঠান্ডা ফেস করলাম লাইফে ফার্স্ট। তখনও ভিয়েনাতে প্রচুর ঠান্ডা ছিল, বাইরে যে স্নো পড়েছিল। তো যাই হোক, এরকম করে আমরা হচ্ছে চলে আসলাম আমি আমার নতুন ভিয়েনার বাসায়। এইটা ছিল আমার মোটামুটি একটা ছোট্ট গল্প বাংলাদেশ থেকে অস্ট্রিয়া আসার। তো এবার যে গল্পটা শেয়ার করব সেটা হচ্ছে ভিয়েনাতে আসার পর আমার সবথেকে সুন্দর যে অভিজ্ঞতা হয়েছে সেটা হলো স্নোফল দেখার অভিজ্ঞতা। জীবনের প্রথম হচ্ছে স্নোফল দেখলাম। এত সুন্দর যে স্নোফল হইতে পারে এটা নিজের চোখে না দেখলে আসলে বিলিভ করার মতো না। তো আমরা পাহাড়ে উঠেছিলাম পুরো ভিয়েনা সিটি দেখার জন্য, কিন্তু উঠে একদম পুরো আহাম্মক যে পুরা বরফ দিয়ে পুরা জায়গাটা হচ্ছে ঢাকা ছিল। মানে পুরো ভিয়েনা সিটিটাই মনে হয় কাভার করা বরফ দিয়ে, এরকম একটা সিচুয়েশন ছিল তখন। তো 3-4 মাস আগেও ভিয়েনার টেম্পারেচার কিন্তু খুবই ভয়ানক ঠান্ডা ছিল, এখানে -ডিগ্রি টেম্পারেচার চলতো অলওয়েজ। তো এখন ভিয়েনার টেম্পারেচার অনেকটাই ভালো হয়েছে, তবে এখানকার ওয়েদারের কোনো ভরসা নাই। আজকে যদি সানি ওয়েদার থাকে বা রৌদ্র থাকে, কালকে আবার দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়ে, ক্লাউডি হয়ে যায় ওয়েদার, অনেক বেশি উইন্ডি ওয়েদার থাকে, ঠান্ডা ওয়েদার থাকে। তো আসলে ভিয়েনার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল, এখানে কোনো গ্যারান্টি নাই ওয়েদারের। যাই হোক, অস্ট্রিয়া আসার পর এটাই ছিল আমার ফার্স্ট ব্লগ শেয়ার করা আপনাদের সাথে। জানি না কেমন হচ্ছে, আসলে অনেক দিন পর ব্লগ দিলে একটু কেমন যেন ডিফারেন্ট ডিফারেন্ট লাগে। তো এই হচ্ছে আমার বাসার সামনে ট্রাম লাইন, এই ট্রামে করে আমার যাওয়া আসা করতে হয়। এখানে আসলে এইটাই অনেক সুবিধা ভিয়েনাতে, লাইক পাবলিক ট্রান্সপোর্টে আমরা সব জায়গায় চলে যাই, এখানে প্রাইভেট কারের কোনো প্রয়োজনীয়তা নাই। তো যাই হোক, অনেক কিছু একটা ব্লগে শেয়ার করা হয়ে গেল। নেক্সট ব্লগ কবে আসবে আমি নিজেও জানি না, কারণ এখানে আসলে আমার অনেক প্রেশার, পড়াশোনার প্রেশার, অ্যাসাইনমেন্টস, তারপরে নিজেই সব কিছু করতে হয়, বাজার ঘাট, রান্না বান্না, বাচ্চা সামলানো, অনেক অনেক মানে ব্যস্ততা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, কারণ অস্ট্রিয়া অনেক সুন্দর একটা দেশ, স্পেশালি ভিয়েনাতে অনেক কিছু আছে শেয়ার করার মতো। তো অনেকেই যখন বলে আপু আপনি ব্লগ দেন না কেন, আপনার ব্লগ মিস করি, তখন আসলে ভালোও লাগে, ইট মিনস আ লট টু মি। তখন মনে হয় যে একটু একটু ব্লগ তো আসলে শেয়ার করাই যায়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, যেন আল্লাহ অনেক ভালো রাখে, আমাদেরকে সুস্থ রাখে। টাটা।